একদিকে চলছে প্রথম বিশ্বযুদ্ধ, আর একদিকে রুশ বিপ্লব। তখন রাশিয়ার জনসাধারণ রাশিয়ার জারকে কিন্তু অর্থাৎ রাজাকে সিংহাসন থেকে নামাতে ব্যস্ত। কিন্তু কেন হলো এরকম সিচুয়েশন? মানে কেন 300 বছর ধরে একটা জারতন্ত্র ভেঙে পড়লো রাশিয়ায়? তার পিছনে রয়েছে কিন্তু অনেক কারণ। কারণ একটা বিপ্লব হওয়ার জন্য অনেক কারণের প্রয়োজন হয়, এবং বিপ্লব মানেই কিন্তু যেখানে সমাজে একটা আমূল পরিবর্তন আসবে। আর রুশ বিপ্লবের সেই কারণগুলোই আজকে আমরা 10 মিনিটের এই ভিডিওতে কিন্তু জেনে নেব। সো হাই, মাই নাম ইজ শিপ্রা। মিনস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মিনস একাডেমিতে কিন্তু 2D এবং 3D ভিডিও, ইমেজেস এবং অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়কে অতি সহজেই বুঝিয়ে দেওয়া হয়। তাই চলো শুরু করা যাক আর জানি আজকের রুশ বিপ্লবের কারণ কি ছিল। তো প্রথমেই বলে রাখি, রুশ বিপ্লবের কিন্তু 3 ধরনের কারণ আমরা দেখে নিতে পারি। প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, তারপরে আসছি সামাজিক কারণ, এবং শেষে আসছি অর্থনৈতিক কারণ। এবং শুরু করব আমরা কিন্তু রাজনৈতিক কারণ দিয়ে। তো রাজনৈতিক কথাটা মানেই যেটা আসে সেটা হচ্ছে রাজনীতি, কে রাজ্যপাট চালাচ্ছে। তো সেই সময় কি ছিল, সেই সময় যে জারতন্ত্র ছিল, অর্থাৎ যেখানে জার কিন্তু শাসন করত রাশিয়ায়, সে কিন্তু অত্যন্ত স্বৈরাচারী ছিল। মানে সাধারণ মানুষের ওপর কিন্তু অকথ্য অত্যাচার করত। এবং সেই কারণে কি হয়েছিল, যে সাধারণ মানুষের সাথে কিন্তু তার কোনো রকম সম্পর্কই তৈরি হয়নি। অর্থাৎ একটা আমরা সাধারণ, এখন যদি সরকার আমাদের ওপর অত্যাচার করে, তাহলে কি সরকারের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো? অবশ্যই রাখবো না। তাই রাশিয়ার সাধারণ যে মানুষ ছিল তারাও কিন্তু জারের সাথে বা যে রাজা তার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেনি, কারণ তাদের ওপর অকথ্য অত্যাচার করা হতো। কিরকম অত্যাচার করা হতো চলো সেগুলোকে একবার জেনে নিই। প্রথম কথা, যে সাধারণ মানুষ যারা ছিল তারা চাইছিল ব্যক্তিগত স্বাধীনতা, মানে অ্যাটলিস্ট আমাদের ফ্রিডমটুকু দেওয়া হোক। কিন্তু না, তাদেরকে এটুকুও দেওয়া হয়নি। কিরকম ভাবে অত্যাচার করা হতো? তাদের বেতের বাড়ি আঘাত করা হতো, জেলে তাদেরকে বন্দি করে রাখা হতো, বিনা কারণে আটকে রাখা হতো, তাদেরকে যখন তখন নির্বাসনে পাঠিয়ে দেওয়া হতো। এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেই সময়কার সাধারণ মানুষ একেবারেই মেনে নিতে পারেনি, এবং এই কারণেই বলা চলে জার তন্ত্র কিন্তু 1917 সালের শুরুতেই একেবারে দুর্বল হয়ে পড়ে। এবং সবাই চায় যে না বাবা, এই রাজা এখান থেকে যাক, আমরা বাবা আমাদের স্বাধীনতাটা পাই, যেটা অবভিয়াসলি সবাই চায়। এবং সেক্ষেত্রে সেই সময়কার রাজা ছিল কিন্তু দ্বিতীয় নিকোলাস। এবং এখানে একটা মজার কথা বলে রাখি, তিনি কিন্তু খুব একটা বেশ মানে পাওয়ারফুল একজন কিং এরকম কিন্তু না। আসলে দ্বিতীয় নিকোলাস যিনি ছিলেন, তিনি অত্যন্তই দুর্বল চিত্তের মানুষ। মানে কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত তিনি যেন একা নিতেই পারতেন না। এবং সেক্ষেত্রে তাকে সাহায্য করতেন তার যে ওয়াইফ, মানে রানী জারিনা আলেকজান্দ্রা। সেটাও ভালো হতো যদি তিনি নিজের মাথা থেকে বুদ্ধিটা দিতেন। রানীও আসলে কিন্তু নিজের কথাতে চলতেন না, তাকে সাহায্য করতেন জর্জিয়া থেকে আসা রাজপুতিন নামে একজন ব্যক্তি, যিনি কিনা ভণ্ড সন্ন্যাসী বলা চলে। সে কিনা এসে রানীকে সাহায্য করত। কি কি বিষয়ে সাহায্য করতো চলো সেই বিষয়টাও জেনে নি। তাকে সাহায্য করত শাসন কি রকম ভাবে চলবে, মন্ত্রী আমরা সেনাপতিদের কি ভাবে নিয়োগ করা হবে, যুদ্ধ কিভাবে পরিচালনা করবে, সেই সমস্ত বিষয় আসলে কিন্তু দেখতো রাজপুতিন। তাহলে ভাবো, রাজা রাজ্য চালাচ্ছে না, রাজার পিছন থেকে একজন ভণ্ড সন্ন্যাসী যে কিনা একটা দেশ চালাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে সেই সময়কার সিচুয়েশন আসলে কি হতে পারে। এবং সেই সময় দেখা গেল শুধু তাই নয়, যারা শ্রমিক, যারা কৃষক, তাদের ওপরেও কিন্তু অকথ্য অত্যাচার চলছে। এই অত্যাচার এক সময় সীমাহীন হয়ে যায়, যে ভাই আর সহ্য আমরা করতে পারছি না। এবং সেই সময় রুশ বিপ্লবের পথ কিন্তু প্রশস্ত হয়। মানে সকল মানুষ একসাথে ভাবে যে না, এবার একটা এমন কিছু বিপ্লব করতে হবে যাতে কি পুরো সমাজে একটা পরিবর্তন আসে। এটা আমরা দেখলাম প্রথমেই রাজনৈতিক কারণ। এবং আমরা চট করে দেখে নেব সেটা হচ্ছে সামাজিক কারণ কি। যদি দেখি তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগই সেই সময় ছিল কৃষক, যারা কিনা মজদুর কাজবাজ করতো। এবং সেই সময় দেখা গেল তাদের ওপর কিন্তু অত্যাচার হচ্ছে। যদিও সেই সময় ভূমিদাস প্রথা কিন্তু উঠে গেছিল, ঠিক আছে, কিন্তু তবুও তাদের যে সমস্যা সেটা কিন্তু সলভ হলো না। তার কারণ আগে ছিল জমিদার, যারা ভূমিদাস বানিয়ে রাখতো তাদেরকে, কিন্তু জমিদার প্রথা উঠে গেলেও এলো মীর প্রথা। মীর প্রথা মানে কি, এটা একটা প্রশাসনিক সংস্থা, এবং যারা কি করছে, কৃষকদের ওপর কর্তৃত্ব করছে, যে তোমাকে ট্যাক্স দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। সাধারণ মানুষের কাছে অত পয়সা কোথায়?
দিতে পারতো না। তাই তারা ভাবলো যে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাব, তার আগে আমাদের জমি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বেচে দেবো। তাদের কি বলা হতো? তাদের বলা হতো তোমাদের কর দিতে হবে, তোমাদের সরকারকে সুদ দিতে হবে। তাদের কাছে টাকা নেই। তারা কি করলো তখন? যে মুষ্টিমেয় অল্প কিছু কৃষক ছিল যাদের কাছে প্রচুর টাকা পয়সা, যাদেরকে আমরা বলতাম কুলাক। এটা মনে রাখতে হবে, মুষ্টিমেয় সচ্ছল কৃষক যাদেরকে বলা হতো কুলাক, কুলাক ব্যবস্থা। এবং তাদেরকে তারা কি করলো? কিছু টাকা দিয়ে বেচে দিল যে আমার কাছে তো টাকা পয়সা সেরকম কিছু নেই, আর এই যে এইটুকু জমির জন্য এত ট্যাক্স, তো আমরা এইটাকে বেচে দিই, বেচে দিয়ে আমরা কি করবো? এখান ছেড়ে চলে যাব। ঠিক আছে, এইভাবে কিছু মুষ্টিমেয় কৃষক যাদের হাতে টাকা পয়সা আছে, কিছুটা ক্ষমতা আছে, তারা কি করতো? গরিব কৃষকদের থেকে এই জমিগুলোকে কিনে নিত। দেখা গেল যে মাত্র 9 বছরের মধ্যে 20 লক্ষেরও বেশি কিন্তু পরিবার সর্বশান্ত হয়ে গেল। তাদের কাছে আর কিচ্ছু নেই নিজের বলে। সেই সময় সাধারণ মানুষ খুবই রেগে গেল এবং তারা কি করলো? জমিদার বা কর্মচারী তাদের কিন্তু হত্যা করতে শুরু করলো। মানে একটা ভয়াবহ পরিস্থিতি, যেখানে জমিদার সামন্ত প্রভুদের কিন্তু তারা মারতে উদ্যত হচ্ছে। মানে সিচুয়েশনটা কতটাই খারাপ। এবং আকচারি সেই সময় পুলিশ এবং কৃষকদের সঙ্গে কিন্তু একটা যুদ্ধ বা দাঙ্গা হাঙ্গামা কিন্তু লেগেই থাকতো। শ্রমিকদের অবস্থা কিন্তু হয়ে গেছিল অত্যন্ত শোচনীয়। তারা সেই সময় ঠিক করলো যে গ্রাম ছেড়ে শহরে যাই, সেখানে তো কারখানা গড়ে উঠছে, সেখানে কারখানায় গেলে কিছু কাজ পাবো। সেইভাবে তারা কারখানায় তো এলো ঠিকই, কিন্তু তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কারণ দেখা গেল যে এখানে 12 থেকে 16 ঘন্টা তাদের খাটানো হতো এবং যার বদলে তাদেরকে দেওয়া হতো খুবই স্বল্প পরিমাণে বেতন, যেটা তাদের জন্য অবশ্যই প্রযোজ্য নয়। মানে মিনিমাম টাকাটুকুও দেওয়া হতো না। এবং যদি কোনো আমরা হয় না যে সংগঠন বানালাম যে আমাদের ওপর এটা অত্যাচার হচ্ছে, আমরা এর সুরাহা চাই, কোনো মিটিং মিছিলে যোগদান করার অধিকারও কিন্তু তাদের ছিল না। এই সমস্ত দেখে কিন্তু শ্রমিক কৃষক যারা, তারাও কিন্তু সকলে ক্ষেপে উঠলো এবং যার তন্ত্র সেটা কিন্তু একেবারে শেষের দিকে এগিয়ে গেল, যাতে রুশ বিপ্লবের পথটাকে প্রশস্ত করলো। তো এটা আমরা দেখে নিলাম সামাজিক কারণ। এইবারে চলে যাচ্ছি আমরা অর্থনৈতিক কারণে। টাকা পয়সা তো দরকার ব্যবসা বাণিজ্য করতে গেলে, কিন্তু সেই সময়কার অর্থনীতি, মানে যখন রুশ বিপ্লব চলছে, সেই সময়ের অর্থনীতি কিন্তু অত্যন্তই দুর্বল হয়ে গেছিল। সেই সময় যদি আমরা দেখি তাহলে বেশিরভাগটাই ছিল কিন্তু ব্যক্তিগত মালিকানা। মানে আমার টাকা আমি বুঝে নেব, আমার কোন কারোর অধিকার থাকবে না, ব্যক্তিগত মালিকানা। এবং সেই সময়কার যে তাদের দেশে রাশিয়াতে যে পুঁজি মানে টাকা পয়সা, যে ক্যাপিটাল গুলো থাকছে, সেটাও কিন্তু ছিল বাইরের দেশে। কেমন? যেমন তেল শিল্প ধরো হচ্ছে রাশিয়ায়, সেটাই টাকা ঢালছে কে? ইংল্যান্ড। তার মানে এটা তো তাদের নিজেদের টাকা নয়, তাদেরকে একটা লোন নিচ্ছে, তাদের বদলে তাদেরকে বিশাল পরিমাণ সুদ দিতে হচ্ছে। যদি চলে যাই রসায়ন বা ইঞ্জিনিয়ারিং শিল্পে, সেখানে টাকা ঢালছে জার্মান রাশিয়াতে। তারপরে যদি কয়লা বা ধাতু শিল্পে চলে যাই, সেখানে টাকা ঢালছে কিন্তু ফ্রান্স, বেলজিয়াম এরা। সুতরাং দেখা যাচ্ছে যে এই করে তারা কিন্তু একটা বিশাল পরিমাণ লোন বিদেশ থেকে নিয়ে নিয়েছে। যদি দেখি বৈদিক ঋণের পরিমাণ সেই সময় দাঁড়িয়েছিল 5,400 মিলিয়ন রুবেল, যেটাকে যদি আমরা ভারতীয় টাকায় দেখি তাহলে মোটামুটি 847 কোটি টাকা। বুঝতে পারছো? মানে 487 কোটি টাকা প্রায় তারা কিন্তু এদিক ওদিক থেকে ধার নিয়েছিল। তার উপর আমি বলে নিয়েছি যে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে। তো প্রথম বিশ্বযুদ্ধ মানে যুদ্ধ মানেই কি? প্রচুর টাকা পয়সা খরচা, সেখানেও যাচ্ছে, তার জন্য তাদেরকে লোন নিতে হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু ভীষণ দুর্বল হয়ে গেল এবং চারিদিক থেকে তাদের কিন্তু শুধুমাত্র টাকা পয়সা ঋণ নিতে শুরু করলো, যেটাকে বলে লোন নিতে শুরু করলো, এবং তাদের সুদ মেটাতেই হবে। এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে সমস্যা কিন্তু বেড়ে দাঁড়ালো। তবে দেখলে এখানে রুশ বিপ্লবের কি কারণ ছিল সেটাকে অনেক ছোট্ট করে আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এখানে আমরা শুধু পড়ি না, বরং শিখি অনেক কিছু। আরো ডিটেলস ভিডিও রয়েছে, তার জন্য তোমরা আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি এই ভিডিওটা তোমরা কোনো ইউটিউবে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি ফেসবুকে দেখছো তাহলে আমাদের ফলো করতে একদমই ভুলো না। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য টাটা।